ওয়েলকাম টু জিওডল্যান্ড। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, নবম শ্রেণীর অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের অবস্থান নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত। পশ্চিমবঙ্গের পশ্চিমে আছে ঢেউ খেলানো মালভূমি অঞ্চল, যা পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। এছাড়া পশ্চিমবঙ্গের বাকি অংশ আছে বিভিন্ন নদ নদীর পলিগঠিত বিশাল সমভূমি অঞ্চল, যার বেশিরভাগটাই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা বদ্বীপের অন্তর্গত বা সুন্দরবন বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। শ্রেণীবিভাগ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূতাত্ত্বিক গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। 1. উত্তরের পার্বত্য অঞ্চল। 2. পশ্চিমের মালভূমি অঞ্চল। আর 3. গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল। অবস্থান: পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম প্রান্তে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কালচিনি থানা অঞ্চলে পার্বত্য অঞ্চলটি অবস্থিত। পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রমানের 4% হল এই পার্বত্য অঞ্চল। নামকরণ: দার্জিলিং হিমালয়ের অন্তর্গত হওয়ায় পশ্চিমবঙ্গের উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল বা উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল নামে পরিচিত। উৎপত্তি: টারশিয়ারি যুগে অর্থাৎ 6 থেকে 7 কোটি বছর আগে ভারতীয় পাত ও তিব্বতীয় পাতের সংঘর্ষের ফলে এদের মাঝে অবস্থিত বা সংযোগের স্থলে অবস্থিত টেথিস মহীখাতের সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে, ফলে এই অংশসহ সমগ্র হিমালয়ের ভঙ্গিল পার্বত্য অঞ্চলের উত্থান ঘটে। পরবর্তী সময়ে কি হয়, অসংখ্য নদী এই অংশকে ক্ষয় করে গভীর গিরিখাত সহ বন্ধুর ভূমিভাগে পরিণত করেছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: 1. এটি পশ্চিমবঙ্গের উচ্চতম অঞ্চল। এখানকার উচ্চতা কত? 600 থেকে 3000 মিটার। দক্ষিণ থেকে উত্তরে এর উচ্চতা হঠাৎ করে বেড়েছে, অর্থাৎ অঞ্চলটির উত্তর থেকে তাহলে কি দক্ষিণ দিকে ঢালু। এটি নবীন ভঙ্গিল পর্বত পূর্ব হিমালয়ের অংশ। এখানে টেথিস, হিমাদ্রি ও হিমাচল হিমালয় পর্বতশ্রেণী রয়েছে, তবে শিবালিক এখানে অনুপস্থিত। ভূগঠনিক দিক থেকে এটি পশ্চিমবঙ্গের নবীনতম অঞ্চল। অঞ্চলটিতে মূলত নিস, মাইকা, শিস্ট, ডলোমাইট শিলার গঠিত। বন্ধুর ভূভাগ, খাড়া ঢাল, গভীর গিরিখাত, তীক্ষ্ণ শৈলশিরা অঞ্চলটির প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতিক বিভাগ: তিস্তা নদীর গভীর খাত এই অঞ্চলটিকে দুটি ভূপ্রাকৃতিক বিভাগে বিভক্ত করেছে। 1. তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল আর 2. তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। প্রথমেই আমরা তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল সম্পর্কে জেনে নেব। তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চলটি তিস্তা নদী থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, তুলনামূলকভাবে কম প্রসারিত এবং কম উচ্চতাযুক্ত। এখানে দুটি শৈলশিরা আছে, দূরবিন্দার ও চোলা। দূরবিন্দান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা, যার উচ্চতা 3121 মিটার, তিস্তার পূর্বাংশ তথা দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উত্তরাংশে সিনচুলা পর্বত আছে। রেনিগাঙ্গ এর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1885 মিটার। চোলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডেলো হিল। শিবালিক পর্বতের অবশিষ্ট পাহাড় বক্সা ও জয়ন্তী এখানেই রয়েছে। বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সাংচুলি, যার উচ্চতা 1924 মিটার। এখানে বক্সা দুয়ার গিরিপথ রয়েছে। এই গিরিপথ দিয়েই পশ্চিমবঙ্গ থেকে ভুটানে প্রবেশ করা যায়। এবার আমরা জানবো তিস্তা নদীর পশ্চিম দিকে অবস্থিত পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল সম্পর্কে। এটি তিস্তার
পশ্চিম তীর থেকে নেপাল সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এটি দার্জিলিং পার্বত্য অঞ্চলের সবচেয়ে উঁচু এবং সর্বাধিক প্রসারিত অংশ। এখানেও দুটি শৈলশিরা আছে, সিঙ্গলীলা এবং দার্জিলিং শৈলশিরা, যাদের গড় উচ্চতা 2600 মিটার। সিঙ্গলীলা শৈলশিরা সিকিমের পশ্চিম সীমানা দিয়ে দক্ষিণ দিকে দার্জিলিংয়ে প্রবেশ করেছে। উত্তর দক্ষিণে প্রসারিত হয়ে এটি নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে, অর্থাৎ নেপাল এবং পশ্চিমবঙ্গের মাঝখানে রয়েছে সিঙ্গলীলা শৈলশিরা, যা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। এখানে 3000-এর বেশি উঁচু 4টি শৃঙ্গ আছে, যথা সন্দাকফু 3630 মিটার, ফালুট 3596 মিটার, সবরগ্রাম 3543 মিটার ও টাংলু 3036 মিটার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সন্দাকফু। দার্জিলিং শৈলশিরা দক্ষিণে তরাই অঞ্চল থেকে খাড়াভাবে উপরে উঠে উত্তরে বিস্তৃত হয়েছে। এর আরেকটি নাম ঘুম রেঞ্জ। দার্জিলিং শৈলশিরার মাঝখানে রয়েছে টাইগার হিল শৃঙ্গ, যার উচ্চতা 2567 মিটার। টাইগার হিল হল দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ। টাইগার হিল থেকে 3 দিকে 3টি শৈলশিরা বিস্তৃত হয়েছে। 1 দার্জিলিং লেবং শৈলশিরা, 2 উত্তর পূর্ব তাগদা পেশক শৈলশিরা এবং বাগোরা ডাউহিল শৈলশিরা। টাইগার হিলের কাছে রয়েছে আরও 2টি শৈলশিরা, ঘুম এবং মণিভঞ্জল শৈলশিরা। প্রিয় বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলিকে বিভক্ত করলাম এবং উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য জিওডল্যান্ড চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু জিওডল্যান্ড। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ভূগোল বিষয়ের 8ম অধ্যায় পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা ইতিপূর্বে একটি ভিডিওটিতে আলোচনা করেছি। ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের শ্রেণীবিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত মালভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূতাত্ত্বিক গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যথা পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের পশ্চিমে আছে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং 3 গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। এই 3টি অঞ্চলের মধ্যে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করব। অবস্থান: পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে পুরুলিয়া জেলার সম্পূর্ণ অংশ, বীরভূম জেলার দক্ষিণ পশ্চিমের সামান্য অংশ এবং বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম ভাগ নিয়ে তরঙ্গায়িত উচ্চভূমি ও মালভূমি গঠিত। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে এই মালভূমি অবস্থিত বলে এই মালভূমিকে পশ্চিমের মালভূমিও বলা হয়। নামকরণ: পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত হওয়ায় এই মালভূমিকে পশ্চিমের মালভূমি বলা হয়। উৎপত্তি: প্রাচীন গন্ডোয়ানা শিল্ডের অংশ ছোটনাগপুর মালভূমির নরম শিলাস্তর বিভিন্ন যুগে নদী এবং অন্যান্য প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ব্যবচ্ছিন্ন মালভূমি বা সমপ্রায় ভূমি হিসাবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের মালভূমি গড়ে উঠেছে। কঠিন শিলাস্তরগুলি এখানে পাহাড় বা মোনাডনক রূপে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সমপ্রায় ভূমির উপরে মাঝে মাঝে যে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ঢিবিগুলি রয়েছে সেগুলোকে মোনাডনক বলা হয়, যদিও এখানকার স্থানীয় ভাষায় ডুমরি বলা হয়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে মালভূমি অঞ্চলটি, এটি ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। ভূগঠনিক দিক থেকে এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম অঞ্চল। অঞ্চলটি মূলত প্রি ক্যাম্ব্রিয়ান যুগের প্রাচীন গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত।
দীর্ঘদিন ধরে এই অঞ্চলদের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা, কংসাবতী, দ্বারকেশ্বর, কোপাই, অজয়, দামোদর প্রভৃতি নদী ক্ষয়কার্য করেছে এবং তাদের ক্ষয়ের ফলে মালভূমিটির উচ্চতা হ্রাস পেয়েছে এবং সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। মালভূমিটির উপরিভাগে তরঙ্গায়িত বা উঁচু নিচু। সুতরাং আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের মালভূমি অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম অঞ্চল। দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা, কংসাবতী, দ্বারকেশ্বর, কোপাই, অজয় প্রভৃতি নদী ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটির উচ্চতা হ্রাস পেয়েছে এবং বর্তমানে সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। সমগ্র মালভূমিটির উচ্চতা 150 থেকে 250 মিটার। তবে মালভূমিটির পশ্চিম দিকের অংশে উচ্চতা বেশি, প্রায় 300 মিটার, এবং পূর্বাংশে উচ্চতা কম, 75 মিটার। অর্থাৎ অঞ্চলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢালু। সমগ্র মালভূমিটির যে মাটি যদি আমরা দেখি তাহলে দেখব যে কাঁকড়যুক্ত লাল মাটি এবং ল্যাটেরাইট মাটি দ্বারা এই অঞ্চলটি আবৃত। স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অবশিষ্ট পাহাড় বা টিলা রয়েছে, যাকে মোনাডোনাক এবং স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়ে থাকে। ভূপ্রাকৃতিক বিভাগ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে পশ্চিমের মালভূমি অঞ্চলটিকে 3টি অংশে বিভক্ত করা হয়। 1 বরাভূম উচ্চভূমি, 2 পুরুলিয়া উচ্চভূমি, আর 3 শুশুনিয়া উচ্চভূমি। প্রথমে আলোচনা করব বরাভূম উচ্চভূমি নিয়ে। পশ্চিমের মালভূমির দক্ষিণাংশে ঢেউ খেলানো ও কাঁকুরময় ভূভাগকে স্থানীয় ভাষায় বরাভূম উচ্চভূমি বলে। এখানে কিছু স্থানীয় পাহাড় রয়েছে, যথা পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি, ঠাকুরান প্রভৃতি। 2 পুরুলিয়া উচ্চভূমি। পশ্চিমের মালভূমির পশ্চিমাংশে পুরুলিয়া জেলায় অসংখ্য ছোট ছোট টিলাযুক্ত উঁচু ভূভাগ অবস্থান করছে, যার গড় উচ্চতা 300 মিটার। টিলাগুলিকে মোনাডোনাক বলে, তবে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। এখানকার উল্লেখযোগ্য পাহাড়গুলি হল অযোধ্যা, বাঘমুন্ডি, ভান্ডারি, রঘুনাথপুর, গুরুমা, জয়চণ্ডী, চামটা, ভানবাবা, দালডুঙ্গারি প্রভৃতি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ পুরুলিয়ায় উচ্চভূমিতে অবস্থিত, নাম গোরগাবুরু, যেটি পুরুলিয়া উচ্চভূমির অযোধ্যা পাহাড়ে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু। 3 শুশুনিয়া উচ্চভূমি। পশ্চিমের মালভূমির উত্তর পূর্বাংশে বাঁকুড়া, বর্ধমান ও বীরভূম জেলায় অবস্থান করছে শুশুনিয়া উচ্চভূমি। এই উচ্চভূমি পূর্ব দিকে ধীরে ধীরে ঢালু হয়ে গেছে। এখানে কঠিন শিলা গঠিত অবশিষ্ট পাহাড় শুশুনিয়া, বিহারীনাথ, মশক, মামাভাগ্নে, মথুরাখালী রয়েছে। পশ্চিমের মালভূমি অঞ্চলের বিভিন্ন জেলায় অবস্থিত বিভিন্ন পাহাড়গুলি সম্পর্কে আমরা জেনে নেব। পুরুলিয়া জেলায় আছে অযোধ্যা পাহাড়, পাঞ্চেত পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, ভান্ডারি, পরশ, রঘুনাথপুর, জয়চণ্ডী, কোরমা, গুরুমা প্রভৃতি। বাঁকুড়া জেলায় আছে শুশুনিয়া, বিহারীনাথ, মশক, কোড়া প্রভৃতি পাহাড়। পশ্চিম মেদিনীপুরে আছে বেলপাহাড়ি, ঠাকুরান পাহাড়। বীরভূম জেলায় আছে মামাভাগ্নে, মথুরাখালী, পাথুরাখালী প্রভৃতি পাহাড়। তাহলে আমরা পশ্চিমের মালভূমি অঞ্চলে দেখলাম যে পুরুলিয়া জেলায় রয়েছে অযোধ্যা পাহাড়, পাঞ্চেত পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, ভান্ডারি, পরশ, রঘুনাথপুর পাহাড়, জয়চণ্ডী, কোরমা, গুরুমা পাহাড়। অর্থাৎ পুরুলিয়া জেলায় পাহাড়ের সংখ্যা বেশি। এবার আমরা পশ্চিমের মালভূমি অঞ্চলের বিভিন্ন নদীগুলি সম্পর্কে জানব। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীগুলির মধ্যে অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, শিলাবতী, যাকে শিলাই বলা হয়, কংসাবতী বা কাঁসাই, কেলেঘাই, সুবর্ণরেখা, হলদি প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে। পশ্চিমে মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে শিলাবতী ও দ্বারকেশ্বর নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদী সৃষ্টি করেছে। অন্যদিকে কেলেঘাই ও কংসাবতী নদী যুক্ত হয়ে হলদি নদী সৃষ্টি করেছে। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির মধ্যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পেতে চাইলে জুডলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে অবস্থিত বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু জুডলার্ন। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা,
ইতিপূর্বের ভিডিওগুলিতে আমরা পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিম দিকে অবস্থিত মালভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ অংশ আরও একবার দেখে নেব। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূতাত্ত্বিক গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যথা একেবারে উত্তর দিকে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিম দিকে রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চল। এই দুই অংশ বাদে পশ্চিমবঙ্গের বাকি যা অঞ্চলগুলো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি সবগুলোই গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। এখানে বিভিন্ন সমভূমি অঞ্চলের বিভিন্ন ভাগগুলি মানচিত্রে উল্লেখ করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল বাদে বাকি যে অঞ্চলগুলো আছে সবগুলোই হচ্ছে কি পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের প্রায় 90% এলাকা এই সমভূমি অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের উৎপত্তি কিভাবে হয়েছে? উত্তরে হিমালয় পর্বত এবং পশ্চিম দিকে রয়েছে ছোটনাগপুর মালভূমি। এই দুই উচ্চভূমি অঞ্চল থেকে বয়ে আসা গঙ্গার উপনদী এবং গঙ্গা থেকে উৎপন্ন শাখা নদীগুলি দীর্ঘকাল ধরে পলি বালি কাদা সঞ্চয় করে সমভূমি অঞ্চল, বিশেষত নিম্নগঙ্গীয় সমভূমি অঞ্চল ও বদ্বীপ অঞ্চলের বিকাশ ঘটিয়েছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলটির উচ্চতা উত্তর দিকে 150 মিটার, পশ্চিম দিকে 75 মিটার এবং দক্ষিণে 2 থেকে 4 মিটার। অবশ্য কিছু কিছু জায়গায় সমুদ্রপৃষ্ঠে অবস্থান করছে। এখানে দক্ষিণে 75 মিটার লেখা আছে, ভুল লেখা আছে। অঞ্চলটি দক্ষিণবঙ্গে অর্থাৎ গঙ্গা নদীর দক্ষিণ অংশে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ঢালু হয়ে অবস্থান করছে। অন্যদিকে উত্তরবঙ্গে অর্থাৎ গঙ্গা নদীর উত্তরে এবং হিমালয় পার্বত্য অঞ্চলের দক্ষিণে যে সমতল ভূমিটি অবস্থান করছে সেই অংশে ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে, যদিও এখানকার ভূমির ঢাল সে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব হোক বা উত্তর থেকে দক্ষিণে, ভূমির ঢাল অত্যন্ত কম। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের উচ্চতা সবচেয়ে বেশি উত্তরের পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অংশে, এখানে 150 মিটার, পশ্চিম দিকে এর উচ্চতা 75 মিটার এবং দক্ষিণে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলের সমভূমি উচ্চতা সবচেয়ে কম, সেখানে সমুদ্রপৃষ্ঠ বা 2 থেকে 4 মিটার উঁচু হয়ে থাকে। সমভূমির পশ্চিম দিকে কিছুটা অংশে তরঙ্গায়িত ভূমিভাগ লক্ষ্য করা যায়, আর বাকি অংশটা বিশাল সমতল ক্ষেত্র। সমগ্র অঞ্চলটি নদীর নুড়ি, কাঁকর, বালি বা পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, ফলে এখানে উর্বর পলি মাটি লক্ষ্য করা যায়। সমভূমি অঞ্চলের মাটি হচ্ছে উর্বর পলি মাটি এখানে বিস্তীর্ণ অঞ্চলে লক্ষ্য করা যায়। ভূপ্রাকৃতিক বিভাগ: গঙ্গা নদী পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করেছে। গঙ্গা নদীর উত্তরের অংশটিকে বলা হয় উত্তরবঙ্গের সমভূমি এবং গঙ্গা নদীর দক্ষিণ অংশের সমভূমিকে বলা হয় দক্ষিণবঙ্গের সমভূমি। গঙ্গার উত্তরে দার্জিলিং, কালিম্পং বাদে 6টি জেলা নিয়ে উত্তরবঙ্গের সমভূমি গঠিত হয়েছে এবং গঙ্গার দক্ষিণে পুরুলিয়া বাদে 14টি জেলা নিয়ে দক্ষিণবঙ্গের সমভূমি গঠিত হয়েছে। অর্থাৎ মোট 20টি জেলায় পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল লক্ষ্য করা যায়। উত্তরবঙ্গের সমভূমি: এই সমভূমি স্থানীয় বৈচিত্র্য অনুসারে দুভাগে বিভক্ত। এক, তরাই দোআঁশ অঞ্চল, উত্তরে পার্বত্য অঞ্চলের পাদদেশে তরাই দোআঁশ অঞ্চল অবস্থিত। আর 2, গঙ্গা ব্রহ্মপুত্র দোআব অঞ্চল। এটি গঙ্গা নদী ও তরাই দোআঁশ অঞ্চলের মাঝখানে গঙ্গা ব্রহ্মপুত্র দোআব অঞ্চল অবস্থান করছে। তরাই দোআঁশ অঞ্চল এর অবস্থান: উত্তরে পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে গঙ্গা ব্রহ্মপুত্র দোআব অঞ্চলের মাঝে আমরা তরাই অঞ্চলের অবস্থান মানচিত্রে দেখতে পাচ্ছি। দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমা, সমগ্র আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির উত্তর পূর্বাংশে এই সমভূমি অঞ্চল অবস্থান করছে। তরাই দোআঁশ অঞ্চলের বৈশিষ্ট্য: তিস্তা, তোর্ষা, মহানন্দা, রায়ঢাক জলঢাকা নদী হিমালয় থেকে নুড়ি, কাঁকর, বালি বহন করে এনে হিমালয়ের পাদদেশে সঞ্চয় করে এই সমভূমির সৃষ্টি করেছে। এই সমভূমি হিমালয়ের দক্ষিণ ঢালে মাত্র 35 থেকে 40 কিমি বিস্তৃত হয়েছে। সমভূমিটির উচ্চতা 75 থেকে 150 মিটার। অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু, তবে ঢালের পরিমাণ মাঝারি।
এই অঞ্চলে প্রচুর পরিমাণ শৈলক্ষে বৃষ্টিপাত হয়ে থাকে, তার কারণে এখানকার মাটি সর্বদা স্যাঁতসেঁতে থাকে এবং ঘন বনভূমিতে এই অঞ্চল আবৃত। তিস্তা নদী এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করেছে, এক তরাই অঞ্চল আর খ ডুয়ার্স অঞ্চল। তিস্তা নদীর পশ্চিমের যে সমতল ভূমি আছে তার নাম তরাইন। এই তরাই শব্দের অর্থ হল স্যাঁতসেঁতে ভূমি। অন্যদিকে তিস্তা নদীর পূর্বাংশের সমভূমি ডুয়ার্স নামে পরিচিত। ডুয়ার্স শব্দের অর্থ দুয়ার বা দরজা। এই সমভূমির মধ্য দিয়ে ভুটানে প্রবেশ করা যায়, তাই এই অংশের নাম ডুয়ার্স দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আরও একটি সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। উত্তরে তরাই সমভূমির দক্ষিণ অংশ থেকে দক্ষিণে গঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত সমভূমিটি গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি নামে পরিচিত। আমরা মানচিত্রে এর অবস্থান দেখতে পাচ্ছি। অবস্থান শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দক্ষিণাংশ, সমগ্র কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল অবস্থান করছে। বৈশিষ্ট্য: মহানন্দা এবং তার উপনদী মেচি, বালাসোন, নাগর, টাঙ্গন, তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডাক, সংকোষ প্রভৃতি নদীগুলি ক্রমান্বয়ে পলি সঞ্চয়ের ফলেই এই সমভূমি গঠিত হয়েছে। এটি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থান করছে, আর অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু। এই অঞ্চলে অসংখ্য খাল, বিল, জলভূমি সৃষ্টি হয়েছে। ভূপ্রাকৃতিক বিভাগ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে অঞ্চলটি 4টি ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত: তাল, বরেন্দ্রভূমি, দিয়ারা আর মহানন্দা সমভূমি। তাল শব্দের অর্থ হল হ্রদ বা নিম্নভূমি। সমগ্র কোচবিহার, আলিপুরদুয়ারের দক্ষিণাংশ ও মালদহের পশ্চিমাংশে এই নিম্ন সমভূমিকে স্থানীয় ভাষায় তাল বলে। জলাভূমিপূর্ণ এই অঞ্চলটি উর্বর এবং বন্যাপ্রবণ। বরেন্দ্রভূমি। উত্তর দিনাজপুরের দক্ষিণাংশ, সমগ্র দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্ব অংশের শক্ত ল্যাটেরাইট ও প্রাচীন পলিমাটি গঠিত মৃদু ঢেউ খেলানো উচ্চভূমিকে বারিন্দ বা বরেন্দ্রভূমি বলে। এই অঞ্চলের মাঝে মধ্যে ল্যাটেরাইট গঠিত 30 মিটার উঁচু ঢিবি বা নোল রয়েছে। এই অঞ্চলটি বন্যার প্রভাবমুক্ত। স্বাভাবিকভাবে অঞ্চলটি অনুর্বর হয়ে থাকে। তাহলে তাল অঞ্চলের তুলনায় বরেন্দ্রভূমি অঞ্চলের উর্বরতা কিন্তু কম। দিয়ারা। মালদহ জেলার কালিন্দী নদীর দক্ষিণাংশে নবীন পলিগঠিত ভূমি দিয়ারা নামে পরিচিত। এই অঞ্চলটিও যেহেতু নদী দ্বারা গঠিত, এই অঞ্চলটি খুবই উর্বর এবং ঘনবসতিপূর্ণ। মহানন্দা সমভূমি, এখানে ভুল লেখা আছে। উত্তরের দিনাজপুরের উত্তর পশ্চিমাংশ ও জলপাইগুড়ির দক্ষিণ পশ্চিমাংশে মহানন্দা নদীর নতুন পলিগঠিত উর্বর সমভূমি অবস্থান করছে, যাকে মহানন্দা করিডর বলা হয়ে থাকে বা মহানন্দা সমভূমি। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করার পর আমরা আলোচনা করব দক্ষিণবঙ্গের সমভূমি নিয়ে। উত্তর দিকে গঙ্গা নদী থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণবঙ্গের সমভূমি 4টি উপভাগে বিভক্ত, যথা রাঢ় অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, গঙ্গা বদ্বীপ সমভূমি অঞ্চল এবং সুন্দরবন অঞ্চল। সুতরাং আমরা দেখলাম যে দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল 4টি ভাগে বিভক্ত, অন্যদিকে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল 2টি ভাগে বিভক্ত, অর্থাৎ মোট সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল মোট 6টি ভাগে বিভক্ত। আমরা দক্ষিণবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে আলোচনা করব। রাঢ় অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চলের পূর্ব প্রান্ত থেকে ভাগীরথী হুগলি নদীর অববাহিকা পর্যন্ত বিস্তৃত প্রাচীন পলিগঠিত অঞ্চলটি রাঢ় অঞ্চল নামে পরিচিত। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম জেলার পূর্বভাগে রাঢ় সমভূমি দেখা যায়। অর্থাৎ রাঢ় অঞ্চল পশ্চিমে মালভূমি অঞ্চল আর পূর্বে গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চলের মাঝে অবস্থান করছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: ছোট নাগপুর মালভূমির গ্রানাইট জাতীয় শিলাকে অজয়, ময়ূরাক্ষী, দামোদর, দ্বারকেশ্বর, শিলাই, কাঁসাই নদীগুলো ক্ষয় করে ক্ষয়প্রাপ্ত পদার্থ মালভূমির পূর্বভাগে বা পাদদেশে সঞ্চয় করে এই পাদদেশীয় সঞ্চয়জাত সমভূমি সৃষ্টি করেছে। অঞ্চলটির গড় উচ্চতা 30 থেকে 50 মিটার, সর্বাধিক 75 মিটার। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। কাঁকড়যুক্ত প্রাচীন লাল মাটি, এখানে পলিটা ভুল লেখা আছে, লাল মাটি ও ল্যাটেরাইট দ্বারা আবৃত। এই অঞ্চল কিছুটা রুক্ষ প্রকৃতির। পশ্চিম অংশে মাটি ক্ষয়ের ফলে বধ্যভূমি বা ব্যাডল্যান্ড গঠিত হয়েছে। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি এই অংশে
লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নেব উপকূলীয় সমভূমি অঞ্চল। মানচিত্রে উপকূলীয় সমভূমি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার উপকূল ভাগ, বিশেষত কাঁথি মহকুমায় উপকূলীয় সমভূমি লক্ষ্য করা যায়। এই অঞ্চলের উত্তরে ওড়িশা উপকূল খাল আছে, দক্ষিণে বঙ্গোপসাগর আছে, পূর্বে হলদি নদী এবং পশ্চিমে সুবর্ণরেখা নদীর মোহনা অবস্থিত। উপকূলীয় সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের তটভূমিতে দীর্ঘকাল ধরে সমুদ্র তরঙ্গ এবং নদ নদী, পলি, বালি প্রভৃতি পদার্থ সঞ্চয় করছে, আর সঞ্চয়ের ফলশ্রুতিতেই এই উপকূল ভূমিটি গড়ে উঠেছে। এটি উত্তর দক্ষিণে 5 থেকে 10 কিমি চওড়া এবং পূর্ব পশ্চিমে 50 কিমি দীর্ঘ। অঞ্চলটি সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে 5 মিটার উঁচু এবং উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে অতি মৃদু ঢালু। দক্ষিণে তটভূমিতে উপকূলের সমান্তরালে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে বালির সঞ্চিত হয়ে উঁচু বালিয়াড়ি গঠিত হয়েছে, যেমন কাঁথি ও দীঘার বালিয়াড়ি। এবার আমরা আলোচনা করব গঙ্গার বদ্বীপ সমভূমি নিয়ে। উত্তরে গঙ্গা নদী, দক্ষিণে সুন্দরবন ও উপকূলীয় সমভূমি, পশ্চিমে রাঢ় অঞ্চল এবং পূর্ব দিকে বাংলাদেশের সীমানার মাঝখানে গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চলটি অবস্থিত। দক্ষিণবঙ্গের পূর্বাংশে সমগ্র উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের পূর্ব অংশ ও পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশে গঙ্গার বদ্বীপ সমভূমি অবস্থান করছে। গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। 1. এখানে প্রধান নদী গঙ্গা, পদ্মা ও ভাগীরথী এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদী ক্রমাগত পলি সঞ্চয় করে এই বদ্বীপ সমভূমি গঠন করেছে। এটি হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রাকৃতিক অঞ্চল, বিশ্বের বৃহত্তম বদ্বীপের অংশ। আমরা জানি বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ, তারই অংশ গঙ্গা বদ্বীপ সমভূমি। সমগ্র ভূভাগটি উত্তর থেকে দক্ষিণে অতি মৃদু ঢালু এবং ভূভাগটি বৈচিত্র্যহীন সমতল। ভূমিভাগটিতে অসংখ্য জলাশয়, খাল, বিল, নদীবাগ, অশ্বক্রাকৃতি হ্রদ প্রভৃতি লক্ষ্য করা যায়। ভূপ্রাকৃতিক বিভাগ। উৎপত্তি ও গঠন অনুসারে অঞ্চলটি 3টি অংশে বিভক্ত। ক. মুমূর্ষু বা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল, পরিণত বদ্বীপ অঞ্চল আর সক্রিয় বদ্বীপ অঞ্চল। অঞ্চলটির উত্তর অংশে মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল, মাঝখানে পরিণত বদ্বীপ অঞ্চল এবং দক্ষিণাংশে সক্রিয় বদ্বীপ অঞ্চল লক্ষ্য করা যায়। মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল। মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ, সমগ্র নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলার উত্তর অংশ নিয়ে এই অংশটি গঠিত। বৈশিষ্ট্য: ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তনের ফলে জলঙ্গি, ভৈরব, চূর্ণী, ইছামতি নদী মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে মজে গিয়েছে, ফলে এখানে বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গিয়েছে। জলভূমি অশ্বক্রাকৃতি হ্রদে পরিপূর্ণ এই অঞ্চলটি বাগড়ি অঞ্চল নামে পরিচিত। এবার আলোচনা করব পরিণত বদ্বীপ অঞ্চল নিয়ে। মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলের দক্ষিণ দিক থেকে সুন্দরবনের উত্তরাংশ পর্যন্ত পরিণত বদ্বীপ অঞ্চলটি বিস্তৃত। কলকাতা, উত্তর 24 পরগনা জেলার দক্ষিণাংশ, দক্ষিণ 24 পরগনা জেলার উত্তরাংশ নিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। এই অঞ্চলটি নবীন পলি গঠিত। এখানে বদ্বীপ গঠনের কাজ প্রায় শেষ। মাঝে মাঝে বন্যার সময় অল্প পলি সঞ্চয়ে বদ্বীপ গঠনে অল্প মাত্রায় ঘটে থাকে। সক্রিয় বদ্বীপ অঞ্চল। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণাংশে এই অঞ্চলের অন্তর্গত। বৈশিষ্ট্য কি? বিদ্যাধরী, ইছামতি, মাতলা প্রভৃতি নদীগুলি এখানে পলি সঞ্চয় করে বদ্বীপ গঠনের কাজ করে চলেছে, সেই জন্য এই অঞ্চলের নাম সক্রিয় বদ্বীপ। এই অঞ্চলের গড় উচ্চতা 10 মিটার হলেও বহু এলাকা সময়ে সময়ে জলে ডুবে থাকে। সাগরদ্বীপ, পূর্বাশা, নয়াচর দ্বীপ এবং বিভিন্ন ধরনের চর এখনও গঠিত হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণাংশে বিদ্যাধরী, ইছামতি, মাতলা প্রভৃতি নদীগুলো এখনও পলি সঞ্চয় করে বদ্বীপ গঠনের কাজ করে চলেছে, তাই এই অংশটি সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। সুন্দরবন অঞ্চল। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ প্রান্তে 15টি থানা নিয়ে সুন্দরবন অঞ্চল গঠিত। সুন্দরবন অঞ্চলের থানাগুলি হল জয়নগর, ক্যানিং, হাসনাবাদ, পাথর প্রতিমা, মথুরাপুর, কুলতলি, হাড়োয়া, বাসন্তী, গোসাবা, হিঙ্গলগঞ্জ, মিনাখা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, নামখানা ও সন্দেশখালী।
সুন্দরবন অঞ্চলের নামকরণ হয়েছে সুন্দরী গাছের উপস্থিতির উপর ভিত্তি করে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এই অঞ্চলে পিয়ালি, গোসাবা, মাতলা, বিদ্যাধরী, ঠাকুরন, কালিন্দী, সপ্তমুখী ইত্যাদি গঙ্গার শাখা প্রশাখা নদীগুলির মোহনায় বঙ্গোপসাগরে পলি অবক্ষেপণের ফলে নতুন নতুন চর বা দ্বীপের উৎপত্তি ঘটে অঞ্চলটি ক্রমশ সাগরের দিকে প্রসারিত হচ্ছে। এখানকার ভূমিভাগের উচ্চতা মাত্র 2 থেকে 4 মিটার। জোয়ারের সময় অধিকাংশ অঞ্চলেই প্লাবিত হয়। এই জোয়ারের সময় এই অঞ্চল প্লাবিত হয়ে যায়। সুন্দরবনের জমিকে স্থানীয়ভাবে 2 ভাগে ভাগ করা যায়, বাদা এবং আবাদা। বাদা সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাজমি ও বনভূমি বাদা নামে পরিচিত, আর আবাদা সুন্দরবনের যে অঞ্চলে চাষবাস করা হয় তাকে আবাদা বলে। অর্থাৎ আগে বাদা ছিল, পরবর্তীতে এখানে চাষবাস করা হচ্ছে, তাই এটি আবাদায় পরিণত হয়েছে। বর্তমানে ক্যানিং, কাকদ্বীপ, হাসনাবাদের অধিকাংশ জমি আবাদাতে পরিণত হয়েছে। আমরা প্রথমে উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে পশ্চিমে মালভূমি অঞ্চল এবং এই ভিডিওটিতে গাঙ্গেয় সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিওডলার্ন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।